উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের সব ধরনের জরিপ কাজ শেষ। সংশোধনীতে আনা হয়েছে মেট্রো রেল ৬ এর দৈর্ঘ্য বাড়ানোর প্রস্তাব। এপ্রিলে মূল নির্মাণ কাজের উদ্বোধন। বাধ্যতামূলক হলেও দক্ষ শিক্ষকের অভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কাজে আসছে না আইসিটি শিক্ষা। উদ্বিগ্ন অভিভাবক। সমস্যা সমাধানের আশ্বাস অধিদপ্তরের। বগুড়ায় বোমা বিস্ফোরণে ২ জনের মৃত্যু। ঘটনাস্থল থেকে ৮টি তাজা বোমা উদ্ধার। নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামির বাড়িতে মিলল গুলি, বিস্ফোরক ও হেরোইন। পশ্চিমবঙ্গে ১৮টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মাওবাদী অধ্যুষিত ৩ জেলায় কঠোর নিরাপত্তা। আসামেও চলছে ভোট। ইংলিশ দুর্গ চূর্ণ করে নেচে উঠল ক্যারিবীয়রা। ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্ব আসরের শিরোপা ওয়েস্ট ইন্ডিজের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। বাড়ছে মেট্রো রেল ৬ এর দৈর্ঘ্য। কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপির সংশোধনীতে এর দৈর্ঘ্য ৩ দিকে বাড়িয়ে ৪১ কিলোমিটার করার প্রস্তাব করা হয়েছে। ডিটিসিএ জানিয়েছে এই অংশের জন্য হাতে নেওয়া হচ্ছে আলাদা প্রকল্প। এরই মধ্যে শেষ হয়েছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেলপথের সব ধরনের জরিপ কাজ। এপ্রিলের শেষে প্রধানমন্ত্রী মেট্রো ৬ এর মূল নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বিস্তারিত থাকছে শেখ জায়েদের রিপোর্টে। স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এসটিপির অধীনে ২০১২ সালে একনেকে অনুমোদিত হয় মেট্রো ৬ প্রকল্পটি। ২০১৯ সালে উত্তরা থেকে আগারগাঁও এবং ২০২০ সালে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন করার টার্গেটে ২২,০০০ কোটি টাকার এই প্রকল্পের কাজ করছে জাইকা। উত্তরা তৃতীয় পর্বের এই স্থানটিতে নির্মাণ করা হবে মেট্রো রেলের একটি ডিপো ও একটি কারখানা। ২০১৩ সালে এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এরই মধ্যে শেষ হয়েছে ২০.১ কিলোমিটার উড়াল রেলপথের সব ধরনের জরিপ কাজ। ডিটিসিএ জানিয়েছে শিগগিরই প্রধানমন্ত্রী এই প্রকল্পটির মূল নির্মাণ কাজের উদ্বোধন করবেন। বাস্তব কনস্ট্রাকশনের জন্য আমাদের যত ধরনের জরিপ মোটামুটি শেষ। এপ্রিলের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা আমাদের এই পূর্তকাজের বাস্তব পূর্তকাজের আমরা ওপেনিং করাবো। এদিকে এসটিপির সংশোধনীতে উত্তরা থেকে গাজীপুর, উত্তরা থেকে আশুলিয়া এবং মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। উত্তরা ১৫, এই ১৫ থেকে একটা লিঙ্ক যাবে আবার টঙ্গীতে না যাদবপুর, আশুলিয়া দিয়ে ওইটা সে ইপিজেড পর্যন্ত যাবে। আর এদিকে মানে বাংলাদেশ ব্যাংক থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে। ওইটা হলো এক্সটেনশন। এটা হলে তো খুবই ভালো হবে। এই লাইনটা এখানে আরো বেশি মানুষের যাতায়াত সুবিধা আমরা নিশ্চিত করতে পারবো এবং এই এক্সটেনশন প্রপোজাল বাস্তবায়ন করতে হলে হয়তো ফার্দার আমাদের প্রজেক্ট নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। এরই মধ্যে ডিপো নির্মাণ চুক্তি ও ১৬টি স্টেশনের নকশা চূড়ান্ত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে মাত্র ৩৮ মিনিট। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষাকে বাধ্যতামূলক করা হলেও তা তেমন কাজে আসছে না। অভিভাবকরা বলছেন দক্ষ শিক্ষক নিয়োগ সহ অনেক প্রস্তুতি না নিয়েই বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক। বিস্তারিত থাকছে তারিকুল হাসান আশিকের রিপোর্টে। জাতীয় শিক্ষানীতি ঘোষণার পর ২০১২ সালে শুরু হয় বিভিন্ন শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তিকরণ। ২০১২-তে ষষ্ঠ, ১৩-তে সপ্তম, ১৪-তে অষ্টম, ১৫-তে নবম এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সব বিভাগেই বাধ্যতামূলক করা হয় বিষয়টি। তবে অনেক স্কুল বা কলেজে শিক্ষক না থাকা এবং পর্যাপ্ত ক্লাস না হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। সব পরীক্ষায় বিষয়ে পরীক্ষা হচ্ছে কিন্তু আইসিটি ব্যাপারে কোনো পরীক্ষা হয় না বা আইসিটি কোনো ক্লাসই হচ্ছে না। সামনে পরীক্ষা কেমন দেয় বাচ্চারা বলতে পারি না। অনেক প্রতিষ্ঠান প্রধান এ বিষয়ে দক্ষ শিক্ষকের বিষয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেও অভিভাবকদের অভিযোগ অস্বীকার করেন কিছু কলেজ অধ্যক্ষ। বিষয়ভিত্তিক শিক্ষক প্রয়োজন, আমাদের সেটারই অভাব। কিছুদিনের জন্য টিচার দিনের আমাদের যদিও ট্রেনিং হয় কিন্তু সেই ট্রেনিংটা কিন্তু পর্যাপ্ত নয়। অভিভাবকের অভিযোগ দিলে অভিভাবকের তথ্য নিয়ে আপনারা প্লেস করেন। আমার কলেজে কোনো সংকট নেই। ফার্স্ট ইয়ার ফাইনালে 50 নম্বরের একটা পরীক্ষা নেই আমরা,
সেকেন্ড ইয়ার ফাইনালে 50 নাম্বার একটা পরীক্ষা, এর মাঝখানে ইন্টারনাল পরীক্ষা নিয়ে আমরা ম্যানেজ করি। আর সমস্যা সমাধানে পথ তৈরি করে দক্ষ শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। সরকারি কলেজের ক্ষেত্রে আপনারা জানেন যে পদ সৃষ্টিও হতে হবে, আবার বিসিএস এর মাধ্যমে নিয়োগও হতে হবে। সরকারি স্কুল এবং সরকারি কলেজ দুটোর ক্ষেত্রে দ্রুততার সাথেই আমরা তথ্য প্রযুক্তির শিক্ষকের পদটা সৃষ্টি করে নিয়োগটা দিতে পারব। শুধু বাধ্যতামূলক নয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার জন্য শ্রেণীতে নিয়মিত পাঠদানের পাশাপাশি হাতে কলমে শিক্ষার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এজন্য দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের পাশাপাশি সমৃদ্ধ কম্পিউটার ল্যাবের প্রত্যাশা শিক্ষার্থী, অভিভাবক সহ সংশ্লিষ্ট সবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। টাকা ছিনতাই করতেই নারায়ণগঞ্জে নিয়ে হত্যা করা হয় দৃক গ্যালারির কর্মকর্তা ইরফানুল ইসলামকে, এমনটাই ধারণা করছে পুলিশ। গতকাল সকালে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকা থেকে দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। মাথায় আঘাতের পর শ্বাসরোধ করে ইরফানুলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে ময়না তদন্তকারী চিকিৎসক। শনিবার বেলা 11:15টার দিকে নিখোঁজ হওয়ার 4.5 ঘন্টার মধ্যে নারায়ণগঞ্জ লিংক রোডের এই জায়গায় মেলে দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামের মৃতদেহ। জায়গাটি সড়কের একেবারে পাশে এবং ঝুটের কারখানায় ঢোকার পথে। কারখানার শ্রমিক কিংবা স্থানীয়দের নজর এড়িয়ে কিভাবে মৃতদেহ ফেলে গেল ঘাতকরা, সেটাই এখন বড় প্রশ্ন। আমরা তো ওই সাইডে কাজ করাইতেছি, তারপরে ওখান থেকে বস্তা লইয়া ওই কোনায় গেছি স্টেকে যাওয়ার পরে দেখি 5-6 জন লোক ওখানে খাড়া। তা আমরা মনে করলাম যে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, সবসময় অ্যাক্সিডেন্ট তো হয়। তার বস্তাটা ফালাই একটু আগে গেলাম, কিরে এত লোক খেয়ে এখানে যা দেখি লাশ ফালানো। শনিবার ধানমন্ডির 8-এ ডাচ বাংলা ব্যাংক থেকে প্রায় 3 লাখ টাকা তুলতে গিয়ে নিখোঁজ হন ইরফানুল। জালকুড়িতে অজ্ঞাত পরিচয়ে একজনের মৃতদেহ মিলেছে এমন খবর পেয়ে বড় ভাই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ইরফানের লাশ শনাক্ত করেন। এদিকে ময়নাতদন্তের পর চিকিৎসক জানান ইরফানকে আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন আছে এবং তাকে যে তার শরীরে বিশেষ করে মুখে, গালে, গলার নিচে শ্বাসরোধ করলে যে চিহ্নগুলো পাওয়া যায় সেই রকম। তো প্রথমত তাকে মাথায় আঘাত করা হয়েছে এবং এরপরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। সকালে আসলে পত্রিকা মারফত জানতে পারি যে এই নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে মর্গে একটা এই ধরনের একটা লাশ আছে। তো সেটা দেখতে এসে আমরা শনাক্ত করি, মৃতের ভাই শনাক্ত করেন যেটা ইরফানুল ইসলামের লাশ। ব্যাংক থেকে তোলা 3 লাখ টাকা ছিনতাইয়ের জন্য ইরফানকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এখন পর্যন্ত আমরা যেটা মনে করতেছি যে সে যে এই টাকাটা তুলবে এইটা হয়তো কেউ পূর্ব থেকে জেনে থাকতে পারে এবং টাকাটা তোলার পরে এই টাকাটা নেয়ার জন্যই হয়তো তাকে হত্যা করা হয়েছে। রোববার বিকেলে ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। তবে মোবাইল ফোনটি ইরফানের কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি তারা। এদিকে ইরফানের মৃত্যুতে শোকার্ত সহকর্মী ও বন্ধুরা দৃক গ্যালারি ও তার বাসায় ছুটে যান। ওমর ফারুক, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। 2 দফা জানাজা শেষে ইরফানুল ইসলামের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। নারায়ণগঞ্জের জালকুড়ি থেকে গতকাল সন্ধ্যার দিকে ইরফানুল ইসলামের লাশ ধানমন্ডির দৃক গ্যালারিতে নেওয়া হয়। সেখানে ইরফানের সহকর্মী ও বন্ধুরা উপস্থিত ছিলেন। দৃক গ্যালারির সামনে প্রথম জানাজা শেষ করে ইরফানুলের লাশ বনানীতে আত্মীয়দের বাসায় নেওয়া হয়। সেখানে আরেক দফা শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্বজন ও বন্ধুরা ক্ষোভ প্রকাশ করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। খুবই বিশ্বস্ত এবং খুবই সজ্জন মানুষ ছিলেন। খুবই চিন্তার বিষয়, এটা একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নির্দেশ করে। জলজন্ত একটা মানুষ দিন দুপুরে হাওয়া হয়ে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সবগুলো বিচার চাই, শুধু আমার ভাই কেন, সব মানুষের হত্যার বিচার চাই। যারা এভাবে মারা যাচ্ছে দোষীদের হাতে, সবাই হত্যার বিচার আমি সবাই চাচ্ছে। আমাদের পুরো সমাজ কাঠামোতে আমরা যে আমাদের মাথায় যে অপরাধবোধ বা অপরাধ করার যে প্রবণতা বাড়ছে, এটা তার একটা ঘটনা। ব্যাংকের থেকে টাকা নিয়ে বের হয়েছে, এটা একটা ছিনতাই, কিডন্যাপ এবং মার্ডার একটা ঘটনা। এটার বিচার হবে না, এটাই সবচেয়ে কষ্ট লাগতেছে যে এরকম একটা ব্যাপার। আর ওর মতো একটা মানুষ এরকম হয়, এটা মেনে নেওয়া যায় না আসলে। সময় সংবাদে আরো থাকছে।
মজুরি সমতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশের নারীরা। সুষম উন্নয়ন নিশ্চিতে সব ধরনের বৈষম্য দূর করার দাবি নারী অধিকার কর্মীদের। এবং 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সকাল থেকে কাজে যোগ দেয়নি শ্রমিকরা। বগুড়ায় বোমা বিস্ফোরণে 2 জনের মৃত্যু হয়েছে। গতরাতে শেরপুর উপজেলার গাড়িদহে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 8টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় 2 দিন আগে গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর গ্রামের এই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে এই 2 জন। পরে রোববার রাত 9টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় আশপাশের বাসিন্দারা সেখানে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় 2 জনকে পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরজন চিকিৎসাধীন অবস্থায় পরে সেখানে মারা যান। বোমা বানাতে গিয়ে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শেরপুর থানাধীন গাড়িদহ এলাকায় 2 জন লোক বোমা বানাতে যায় বোমার বাস্ট হয়ে তারা আহত হয়েছে। পরে মেডিকেল নিয়ে আসার পর একজন মারা গেছে। আমাদের প্রাথমিকভাবে ধারণা তারা বোমা তৈরি করতে যায়, হয়তো বোমা বাস্ট হয়ে মারা গেছে। নারায়ণগঞ্জে হত্যাসহ একাধিক মামলার আসামি মাস্টার দেলুর বাড়িতে অভিযান চালিয়ে 27 রাউন্ড গুলিসহ 2টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও 60 গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী দেলোয়ার ওরফে মাস্টার দেলু আইলপাড়া এলাকার একটি বাড়িতে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দেলু তার সঙ্গী সাথীদের নিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে 2টি বিদেশি পিস্তল, 330 গ্রাম গান পাউডার, 11টি তাজা বোমা ও 60 গ্রাম হেরোইন জব্দ করে। বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ শ্রমিক ঐক্য পরিষদ। সকাল থেকে মিলগেটে জড়ো হতে থাকেন শ্রমিকরা। পরে পাটকলের সামনের সড়ক অবরোধ করে পথ সভা করেন তারা। এ সময় সংগঠনের আহ্বায়ক সোহরাব হোসেন ও সদস্য সচিব জাকির হোসেন সহ বিভিন্ন পাটকলের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। পরে বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ধর্মঘটের কারণে সকাল থেকে বন্ধ রয়েছে খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলের কাজ। চাকরি করি দীর্ঘদিন ধরে, আমাদের 8 সপ্তাহ বিল বকেয়া পাওনা। বাচ্চা কাচ্চা কলেজে যাইতে পারতেছে না, টাকা দিতে পারতেছি না, কিছু না, তাদের স্কুলের খরচ আমি চালাইতে পারতেছি না। দীর্ঘদিন যাবৎ মিলের উৎপাদনের অবস্থা খারাপ, পাটের কোনো অবস্থা নাই, পাট কেনার মতন তেমন কোনো উদ্যোগ সরকারের আমরা দেখতেছি না। আমাদের শ্রমিকরা না খেয়ে কাজ করতে হয়, কোনো টাকা পায় না, পয়সা পায় না, কিছু পায় না, সপ্তাহ শেষে বিলও পায় না। আজকে 9টা সপ্তাহ বাকি এবং 2 মাসের বেতন বাকি। আমাদের শ্রমিক কর্মচারীরা অনেক কষ্টে তারা জীবনযাপন করতেছে। দর্শক, এই মুহূর্তে নগরীর খালিশপুর এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, আপনারা জানেন যে 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাটকল আজকে অনির্দিষ্টকালের জন্য আজকে থেকে ধর্মঘট আহ্বান করেছে। এই ধর্মঘটের ফলে সকাল থেকে কিন্তু প্রত্যেকটা মিলেই কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে, শ্রমিকরা কাজে যোগদান করেনি এবং তারা স্ব মিল গেটে অবস্থান নিয়ে এখানে তারা সমাবেশ করছে দাবি আদায়ের লক্ষ্যে। তো 5 দফা দাবির যে অংশটি এটি কিন্তু দীর্ঘদিন ধরেই এটি চলে আসছে। এর মধ্যে বকেয়া তাদের 8 সপ্তাহের যে মজুরি রয়েছে বকেয়া মজুরির পাশাপাশি তাদের যে পাট ক্রয়, সময় মতো পাট ক্রয় এবং 20% মহার্ঘ ভাতা, এই ভাতা সহ এই মহার্ঘ ভাতা সহ যে 5 দফা দাবিতে তারা মূলত এখানে নিয়মিতভাবে তারা ধর্মঘট আন্দোলন তারা করে আসছে। তারই অংশ হিসেবে আজকে অনির্দিষ্টকালের জন্য তারা কিন্তু এই ধর্মঘট তারা পালন করছে এবং তাদের যে ভাষায় বা তাদের যে দাবি, সেই দাবি অনুযায়ী যে তাদের 5 দফা দাবি, তার মধ্যে উল্লেখযোগ্য তাদের বেতন এবং তারা যে কাজ করছে তাদের যে বেতন এবং এর পাশাপাশি মিলটিকে চালু রাখতে গেলে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে পাট।
এবং সময় মতো গত কয়েক বছর ধরে দেখা যায় যেটি সময় মতো পাট ক্রয় কিন্তু তারা করতে পারছে না, মিল কর্তৃপক্ষ পাট দিচ্ছে না, যে কারণে উৎপাদন বন্ধ থাকছে এবং শ্রমিকরা কাজে যোগ দিতে পারছে না এবং মিলের উৎপাদন বন্ধ থাকার কারণে কিন্তু প্রায়শই তারা এই সাপ্তাহিক বেতন এবং প্রতিদিনের যে মজুরি, এই মজুরি থেকে তারা বঞ্চিত হচ্ছে। আর যে কারণে তারা গত 1 থেকে 1.5 বছর ধরে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে আসছেন এবং আমরা সকাল থেকে যেটি দেখেছি যে খুলনার এই 7টি পাটকলের শ্রমিকরা কিন্তু তারা তাদের প্রত্যেকটা সিবিএ এবং নন সিবিএ যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু তারা এখানে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি এবং সরকারের কাছে তারা বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন যে তাদের এই দাবিগুলো মেনে নিলে পাট শিল্প আবার আগের জায়গায় ফিরে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এই ছিল সবটাই খুলনার খালেশপুর থেকে পাট শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের সর্বশেষ খবর। দর্শক, বকেয়া বেতন সহ 5 দফা দাবিতে সকাল থেকে কাজ বন্ধ রেখে খুলনার 7টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর খালিশপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। চলে যাচ্ছি পরের সংবাদে। সমান সময় বা কোনো কোনো ক্ষেত্রে সমান কাজ করেও শুধু নারী হওয়ায় পুরুষের তুলনায় কম মজুরি পান অনেক নারী। তারা বলছেন, শারীরিক শক্তি বিবেচনায় তাদের মজুরি নির্ধারণ করা হয় পুরুষের চেয়ে কম, আর কোনো কোনো ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় পুরুষের সহযোগী হিসেবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর জরিপেও মজুরি সমতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশের নারীরা। নারী অধিকার আন্দোলনের কর্মীরা বলছেন, সুষম উন্নয়ন নিশ্চিত করতে দূর করতে হবে নারীর প্রতি সব ধরনের বৈষম্য। সাজিদ রাজুর রিপোর্ট। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন নারীরা। সমান সময় সমান খাটুনি, শুধু সমান নয় মজুরি। কোনো কোনো ক্ষেত্রে মজুরির ব্যাপারে কিছুই জানেন না তারা। আমরা দুইজন হেল্প করি। মজুরি বেতন কেমন কিভাবে পান? ও লোক জানে। আমার মজুরি হয় 20,000 টাকা দেয়, আর 6 মাস আমার খাতি দেয়। ওরা পায় 70,000, 80,000, আর কারিগররা পায় 1 লাখ টাকা করে। দেশের অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় সবখানেই পুরুষের সঙ্গে বাড়ছে নারীর অংশগ্রহণ। তবে কম পয়সায় বেশি শ্রম পাওয়ায় নারী শ্রমিকদের নিয়োগ দিতে আগ্রহ বেশি মালিকদের। 8টা থেকে 5টা পর্যন্ত বালু সিমেন্টের কাম। কেমন মজুরি পান? 300। ওরা ভাই 350 পায়, 400 পায়। ওরা ছেলে মানুষ, ওরা একটু মাত্রা বেশি, আমরা মহিলা মানুষ, আমাদের মাত্রা কম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক প্রতিবেদনও বলছে, বাংলাদেশের পুরুষদের বছরে গড় আয় যেখানে 3,18,000 টাকা, সেখানে নারীদের গড় আয় 1,66,000 টাকা। বৈষম্য দূর করতে তাই সরকার ও স্থানীয় প্রশাসনকে সঠিক ভূমিকা পালনের পরামর্শ বিশ্লেষকদের। বর্তমান সরকারের যেই অঙ্গীকারগুলি রয়েছে নারীর প্রতি, যে কোথাওই তাকে কোনো রকম নারী বলে কোনো রকম বৈষম্য প্রদর্শন করা হবে না, সেটা যদি আসলেই নিশ্চিত করতে হয়, সেটা হচ্ছে যে সমান কাজের জন্য অবশ্যই সমান মজুরির বিধান নিশ্চিত করতে হবে। তাদের এই বঞ্চনা বা বৈষম্যটি যেন স্থানীয় পর্যায়েও বলতে পারেন, সেইখানে একটা সুযোগ তৈরি হওয়া উচিত এবং আমি মনে করি স্থানীয় প্রশাসনেরই এখানে দায়িত্বটা সবচেয়ে বেশি। নারীকে মজুরিটা কম দেওয়া হচ্ছে ওই বিবেচনায় যে এটা ছাড়া তার অপশনস কম। বিভিন্ন ধরনের স্কিল ট্রেনিং যেগুলো খুব সহজে তারা শিখতে পারেন, কোনো হাতের কাজ বা এই ধরনের বিষয়গুলো, তাহলে বোধহয় তাদের যখন অপরচুনিটি অনেক বাড়বে, তখন কিন্তু তাদেরকে আর এই কম মজুরি দেওয়ার সুযোগ থাকবে না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপ বলছে 2133 সালের আগে ঘুচবে না মজুরিতে নারী পুরুষের ব্যবধান। অর্থাৎ মজুরিতে লিঙ্গ বৈষম্য দূর হতে সময় লাগবে আরো 118 বছর। তাহলে বাংলাদেশে ব্যবধান দূর হবে কবে? বিশ্লেষকরা বলছেন যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং মধ্যমায়ের দেশে পরিণত হতে হলে সরকারকে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দূর করতে হবে সব ধরনের ব্যবধান। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে 2 বোনকে ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার 4 দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিদের হুমকিতে চরম আতঙ্কে রয়েছে নির্যাতিতার পরিবার। গত 29 মার্চ রাতে মোবাইল ফোনে কল দিয়ে লক্ষ্মীপুরের কমলনগরের 2 বোনকে বাড়ির বাইরে ডেকে নেয় স্থানীয় যুবক খোকন। পরে জোর করে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে তাদের ধর্ষণ করে খোকন ও তার বন্ধু সিরাজ সহ আরও 4 সহযোগী। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ করে থানায় মামলা করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। তবে পুলিশ বলছে অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। শেডুলের মাঝে স্বাস্থ্য বাইরে অত্যাচার করছে। অত্যাচার করানোর পরে আমি আইনের কাছে গেছি। আইনে ওরা গরিবে আসামিরে
পুলিশে ধরে না আমি কি বিচার হাইতাম না নুরুল মাদির পরিবার এটার সাথে জড়িত আছে তাদের ভয়ে আতঙ্কে মানুষ কিছু বলতেছেন এলাকার মধ্যে পুলিশ প্রশাসনের কাছে এটাই আমাদের দুর্গলা দাবি দেখবো এরা যেভাবে হোক যেন এরা ধরা খায় এই ঘটনায় জড়িত আসামিদেরকে ধরার জন্য আমরা জোরালো তল্লাশি অভিযান করছি বিভিন্ন জায়গায়। আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এই ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হব। সময় সংবাদেই আরো থাকছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও কাশ্মীরে বন্যায় অন্তত ৪৫ জনের মৃত্যু, ডুবে গেছে বিস্তীর্ণ অঞ্চল। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর তানোরে ইউনিয়ন পরিষদগুলোতে এখন উৎসবের আমেজ। ভোট বাগাতে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা দিচ্ছেন নানা লোভনীয় প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন মিষ্টি কথায় নয়, যোগ্য দেখে প্রার্থী নির্বাচন করবেন তারা। আর ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য প্রস্তুত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহীর তানোরে চায়ের দোকান থেকে শুরু করে ৭টি ইউনিয়নের সর্বত্র এখন ভোটের আমেজ। ইউনিয়নগুলোর রাস্তাঘাট উন্নয়ন, বাড়ি বাড়ি বিদ্যুৎ, বিশুদ্ধ পানি সরবরাহ, নতুন শিক্ষা প্রতিষ্ঠা সহ সব মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতিটা গ্রামে গ্রামে আমি সাবমার্সিবল পাম্প বসে ট্যাপ লাইন দিয়ে বাড়ি বাড়ি পানি পৌঁছাইছি। নির্বাচন যদি সুষ্ঠু পরিবেশ ভালো থাকে তে অবশ্যই আমি নির্বাচিত হব। আমি এলাকার উন্নয়নের স্বার্থে আমি সর্বম কাজ করে দেব। জনগণ আমাকে নির্বাচিত করলে আমি এলাকার সার্বিক উন্নয়নে আমি সশ্রেষ্ঠ ভূমিকা পালন করব। ভোটাররা বলছেন ইউনিয়নের স্বার্থে দেখে শুনে সৎ ও যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন তারা। কোনো দুর্নীতির ভিতর জড়িত না থাকে তাকেই আমরা নির্বাচিত করব। নির্বাচন কাছে আসলে ওরা বিভিন্ন রকম প্রলোভন দেখায়, কিন্তু নির্বাচনে যদি বিজয় লাভ করে তাহলে তারা কিছুই করে না। একজন ভালো লোক, সৎ লোক, তাকে আমরা ভোট দেব। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর পুলিশও। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটা আমরা নিশ্চিত সক্ষম হব। যে কোনো সংবাদে আসুক সেটা এগেনস্টে আমরা দ্রুত পদক্ষেপ নেব। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের যা যা দরকার সেটা আমরা করেছি এখন পর্যন্ত, এবং প্রার্থীরাকে আমরা মনোনয়নপত্র দাখিল করার সময় বলেছি যে আপনারা নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলবেন। কলমা, কামারগা, পাচন্দ, বাধারি, তালন্দ, সারঞ্জাই, চান্দুরিয়া এই ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ, আর চেয়ারম্যান প্রার্থী ২৮ জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, তানোর, রাজশাহী। টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি এলাকার খাস জমি লিজ নিয়ে আনারসের পাশাপাশি পেঁপে, কলা, আদা ও হলুদের সমন্বিত চাষ করছেন কৃষকরা। একই জমিতে একাধিক ফসল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন তারা। মূলধনের অভাবে ব্যাপকভাবে এসব ফসল চাষ করতে পারছেন না কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে আইনি জটিলতায় তাদেরকে ঋণ সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি এলাকার বনাঞ্চলে শাল ও সেগুন গাছের পাশাপাশি আনারস ছাড়া আর তেমন কোনো ফসলের চাষ হতো না, কিন্তু গত কয়েক বছর ধরে আনারসের চাহিদা কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েন চাষিরা। ফলে আনারসের সঙ্গে পেঁপে, কলা, আদা ও হলুদের সমন্বিত চাষ করছেন কৃষকরা। এতে লোকসান কাটিয়ে তারা লাভের মুখ দেখতে শুরু করেছেন। তবে পুঁজি স্বল্পতার কারণে ব্যাপকভাবে এসব ফসল চাষ করতে পারছেন না তারা। আর সরাসরি বাজারজাতকরণ করতে না পারায় লাভের বড় একটা অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। আলু আবাদ করি, মরিচ আবাদ করি, আদা আবাদ করি, হলুদ আবাদ করি। এখন আগের মতো না, এখন একটু লাভ হয়। সরাসরি ইনপুট করতে পারি না বিদায় আমরা কম রেটে আমাদের মাল বিক্রি করতে হয়। সরকার যদি আমাদের জন্য লোন দিত তাহলে আমরা আরো লাভবান হতে পারতাম। চাষিদের কাছ থেকে বাগান কিনে লাভবান হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরাও। সমস্ত বাগান থেকে আমার নিম্নে 5 লক্ষ টাকা লাভ হবে। 2 লাখ টাকা পেয়ে কিনছিলাম, আমার 1.5 লাখ টাকা লাভ ছিল। পাহাড়ি বনাঞ্চলের এসব জমির মালিকানা কৃষকদের না হওয়ায় সরকারি ঋণ সহায়তা দেওয়া যাচ্ছে না বলে জানালেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তা। আমরা এরপরেও চেষ্টা করতেছি সমিতির মাধ্যমে যাতে আমাদের এনজিও যারা আছে তাদের মাধ্যমে লোন দেওয়ার জন্য। সরকারিভাবে কি করা যায় এটা আমাদের জেলা প্রশাসক মহোদয়কে নিয়ে গেছিলাম, তিনিও বলছেন যে এটার একটা সমাধান করবেন। টাঙ্গাইলের মধুপুরের 26,530 হেক্টর কৃষি জমির মধ্যে সমন্বিত ফসলের চাষ হচ্ছে 300 হেক্টর জমিতে। সময় সংবাদ, টাঙ্গাইল।
পরিবেশ ও নদী-নালা সংরক্ষণে নতুন নতুন আইন ও নীতিমালা হলেও বিভাগীয় নগরী রংপুরে আজও গড়ে ওঠেনি স্বতন্ত্র কোনো পরিবেশ আদালত। এতে করে ভুক্তভোগী মানুষ তাদের অভিযোগ জানাতে পারছেন না। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিভাগীয় শহর নয়, জেলা শহরেও গড়ে তোলা দরকার এই আদালত। এতে প্রশাসনও এ ব্যাপারে একমত। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। দেশের ৭ম বিভাগীয় নগরী রংপুরে প্রতিনিয়ত বাড়ছে বর্জ্য আবর্জনা। চিকিৎসা নির্ভর শহর হওয়ায় বাড়ছে ক্লিনিক্যাল বর্জ্য। এসব বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় ফেলা হচ্ছে যত্রতত্র। এছাড়া অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন, ইটভাটার কালো ধোঁয়া সহ নানাভাবে নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। দেখা দিচ্ছে রোগ ব্যাধি, কিন্তু এর প্রতিকার বা অভিযোগ করার কোনো জায়গা নেই এই নগরীতে। নেটওয়ার্ক অ্যানালিসিসের মাধ্যমে প্ল্যান করতে পারি কোথায় কোথায় আমাদের ডাম্পিং স্টেশনগুলো হবে, মানে ময়লা ফালানোর জায়গাগুলো আমরা নির্ধারিত করে দিতে পারি এবং কোন রুটে কালেক্ট করে ময়লাটা সংগ্রহ করে কোথায় ফালানো হবে এটা কিন্তু আমরা খুব সহজে বসে এটা প্ল্যান করে ফেলতে পারি। কিন্তু এটা এ ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান না। পরিবেশ দূষণের প্রতিকার চাওয়ার জন্য জেলাভিত্তিক কোনো সেল না থাকার কারণে আমরা প্রতিকার সেই অর্থে চাইতে পারি না। আর পরিবেশ যে আইন আছে সেই আইনেরও দুর্বলতা গলিয়ে প্রভাবশালীরা বারবার বেঁচে যায়। 2015 সালের এপ্রিল থেকে শুধুমাত্র রংপুরে একটি মাত্র জুডিশিয়াল আদালতে পরিবেশ নিয়ে অভিযোগ করার বিধান করা হলেও তা স্বতন্ত্র কোনো আদালত নয়। জেলা দায়রা জজে বিচার চাওয়া যাবে, কিন্তু সেটা মানে সেই দায়রা জজের কম্পালসারি বিচার না যাওয়া যাবে। তিনি অন্যান্য বিচার কার্য সম্পাদন করে যদি সময় পান তিনি সেই কাজটা করবেন। বিভাগের এই শীর্ষ কর্মকর্তাও স্বীকার করলেন পরিবেশ আদালত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা। পরিবেশ আদালত কার্যক্রম শুরু করেছে, তো আমাদের বিভাগীয় পর্যায়ে পরিবেশ আদালতের প্রয়োজনীয়তা আছে। আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছি। আমরা আশা করি যে অচিরেই আমরা বিভাগীয় পর্যায়ে পরিবেশ আদালত স্থাপন করতে পারবো। 2010 সালে মন্ত্রিসভায় প্রতি বিভাগ ও জেলায় পরিবেশ আদালত গঠনের অনুমোদন দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বরগুনায় কোনো গ্রিড সাবস্টেশন না থাকায় দীর্ঘ জরাজীর্ণ সঞ্চালন লাইন দিয়ে আসছে বিদ্যুৎ। এতে প্রতি মাসে বিদ্যুৎ বিভাগের হাজার হাজার ইউনিট অপচয় হচ্ছে। বিদ্যুৎ বিভাগ বলছে, গ্রিড সাবস্টেশন করা গেলে অপচয় রোধ করা সম্ভব। আর সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন এস এম সিফাত। নদী, খাল ও বিলের মধ্য দিয়ে 68 কিলোমিটার পেরিয়ে 33 কেভি সঞ্চালন লাইন দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরগুনায় আসছে বিদ্যুৎ। দীর্ঘ এ সঞ্চালন লাইন দিয়ে 10 মেগাওয়াট বিদ্যুৎ আনতে 200 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সঞ্চালন করতে হচ্ছে। মার্লিং তারের 33 কেভি লাইনে 200 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সঞ্চালন করায় প্রতি মাসে 3 লক্ষ ইউনিট বিদ্যুৎ অপচয় হচ্ছে। তবে গ্রিড সাবস্টেশন থাকলে বরগুনায় বিদ্যুৎ আসতো 132 কেভি সঞ্চালন লাইন দিয়ে, যাতে 10 মেগাওয়াট বিদ্যুৎ আনতে মাত্র 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সঞ্চালিত করতে হতো। এতে অ্যাম্পিয়ার 4 ভাগে নেমে আসায় লসের পরিমাণ কমে আসতো। ভান্ডারিয়া থেকে বেতাগি পর্যন্ত আমার 33 কেভি লাইনের দৈর্ঘ্য হয় প্রায় 107 কিলোমিটার, যার কারণে আমার 33 কেভি লস অনেক বেশি হয়। যদি আমাদের এখানে গ্রিড সাবস্টেশন থাকতো তাহলে হয়তো এই লসটা অনেকাংশে কম থাকতো। এবং এটাই আমাদের বিদ্যুৎ গ্রাহকদের নিকটে প্রধান অন্তরায়। অবশ্য পল্লী বিদ্যুৎ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের নিয়ে সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা। পিডিবির সাথে এবং অজুপাটিকোর সাথে যোগাযোগ করে কি ধরনের কাজ করলে এটা সমাধান হবে আমরা সে ব্যাপারে যোগাযোগ করব। বর্তমানে প্রতি মাসে 33 কেভি লাইনে 2,70,000 থেকে 3 লক্ষ ইউনিট বিদ্যুৎ অপচয় হচ্ছে, যার মূল্য 15 লক্ষ টাকা। এই লাইন দিয়ে 1 বছর বিদ্যুৎ আনতে প্রায় 2 কোটি টাকা অপচয় হচ্ছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের লাইন ও খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝিনাইদহের 3 উপজেলার 4 দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থী সহ এসব উপজেলার লক্ষাধিক মানুষ। স্থানীয়রা জানেন, গত বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ড উপজেলার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এতে উপজেলার 3টির 1.5 শতাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে গাছপালা উপড়ে পড়া সহ ঘরবাড়ি ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় এইচএসসি পরীক্ষার্থী সহ সবাইকে। এদিকে ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের কর্মকর্তা বলছেন, ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে পুনরায় বিদ্যুৎ সংযোগ দিতে আরও 4 দিন সময় লাগবে। বিদ্যুৎ
না থাকে আমাদের পরীক্ষার যে প্রস্তুতি সেটা আমরা সেইভাবে নিতে পারিনি। রাত্রে অন্ধকারে পড়াশোনা করতে পারছি না, আমাদের খুবই কষ্ট হচ্ছে। ছেলেপেলে লেখাপড়ার কোনো সুযোগ নেই এবং আমাদের মোবাইল যারা ব্যবহার করে সে মোবাইল সেট পর্যন্ত দেশের কোনো খবরাখবর মোবাইল সেটের কোনো চার্জ নাই এবং মোবাইলে যোগাযোগ করার মতো কায়দা নেই। অনেক জায়গায় পোল ভাঙছে, তার ছিঁড়ছে, সবকিছু মিলাই আমাদের লাইনটা সম্পূর্ণ মেরামত করতে এখনো আমাদের 2 থেকে 3 দিন সময় লাগবে। গাজীপুরে ডাকাতের গুলিতে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। আহতরা জানান, শনিবার রাত 2টার দিকে নগরীর কাথোড়া এলাকার মুক্তিযোদ্ধা পরেশ ঘোষের বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। ডাকাতদের বাধা দিতে গেলে তাদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন পরেশ ঘোষ। এক পর্যায়ে পরেশের ভাই নরেশ ঘোষ ও তার 2 ছেলে এগিয়ে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ডাকাতরা। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় এ বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা যোগ দেন। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গুণী এই চলচ্চিত্র নির্মাতা দীর্ঘদিন ধরে মুখগহ্বরে মোটর নিউরো রোগে আক্রান্ত ছিলেন। 2014 সালে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রের বেলিভিউ হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসকরা এই রোগের নিরাময় সম্ভব নয় জানালে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। পরে রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার শেষে বেশ কয়েকদিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম গুণী ও মেধাবী এই নির্মাতা। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে ঘাতক, পালাবি কোথায়, ম্যাডাম ফুলি, ভণ্ড ও লাল সবুজ উল্লেখযোগ্য। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে কোথাও কোথাও 6টা পর্যন্ত ভোট গ্রহণের কথা রয়েছে। এখন পর্যন্ত সহিংসতার খবর পাওয়া যায়নি। কড়া নিরাপত্তায় সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। পশ্চিমবঙ্গের 3 জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় আজ ভোট চলছে। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে ভোট যন্ত্রে জটিলতা দেখা দেয় ভোট গ্রহণ বন্ধ রয়েছে। আসামেও আজ ভোট চলছে। সবকটি আসনে ত্রিমুখী লড়াই হলেও বাম ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও কাশ্মীরে বন্যায় অন্তত 45 জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে তীব্র পানির স্রোতে এসব অঞ্চলে মাটির তৈরি ঘরবাড়ি ভেসে যায়। পানিতে তলিয়ে যায় ফসলি জমি। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে স্থানীয়রা। খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র জানান, ভূমি ও ছাদ ধসেই বেশিরভাগ মানুষ মারা গেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। স্থানীয়দের সহায়তায় উদ্ধারকারী দল বন্যা দুর্গতদের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা করছেন। গিলজিট বালতিস্তানে বন্যার খবর পাওয়া গেছে। খেলার খবর। পুরো ক্রিকেট বিশ্বকে টি-20-র বিনোদনে মাতিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট। সেই সাথে ক্যারিবিয়ান নৃত্য আর ছন্দে মুগ্ধ হল সবাই। একমাত্র দল হিসেবে দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড টি-20-র চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইডেন গার্ডেন্সের ফাইনালে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। প্রথমে ব্যাট করে 9 উইকেটে 155 রান করে ইংলিশরা। জবাবে ব্রাথওয়েটের অতি মানবীয় ব্যাটিংয়ে 2 বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ 6 বলে 19 রান। সম্ভব আর অসম্ভবের দোলাচলে ইডেন থেকে শুরু করে পুরো ক্রিকেট দুনিয়া। কিন্তু ক্রিকেটে 2016 সালটাকে সোনার হরফে ক্যারিবীয়দের নিজেদের করে লিখে রাখতে অবিশ্বাস্য ব্যাটিং প্রদর্শনী কার্লোস ব্রাথওয়েটের। টানা 4 বলে 4 ছক্কা হাঁকিয়ে ইংলিশদের স্বপ্নের সমাধি রচনা করে রেকর্ড দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড টি-20 ট্রফিতে চুমন দিল ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশরা যখন হতাশার রাজ্যে, তখন নৃত্যের ঝংকারে পুরো ইডেন গার্ডেন্স কাঁপিয়ে তুলল গেল, স্যামি, সিমন্সরা। ইডেনের ব্যাটিং প্যারাডাইস উইকেটের টস হেরে ব্যাট করতে নেমে স্যামুয়েল বাদ্রির স্পিন ধাঁধায় ভেবাচাকা খেলেন 2 ইংলিশ ওপেনার অ্যালেক্স হেল ও জেসন রয়। দলীয় 8 রানে বিদায় তাদের। চাপে পড়া দলের হাল ধরতে পারেননি অধিনায়ক মর্গান। দলীয় 23 রানে 3 উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে থ্রি লায়ন্সরা।
কিন্তু ইংল্যান্ডের নয়নের মণি জো রুট তখন ত্রাণকর্তার রূপে। তার সাথে বাটলারের 61 রানের জুটি মান বাঁচায়। তবে বাটলার 36 রানে আউট হলে আবারও প্রাণোচ্ছল আনন্দে নেচে ওঠে ক্যারিবিয়ানরা। পরে জো রুটের 54 রানে চড়ে 155 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ইংলিশরা, যা ওয়ার্ল্ড টি-20 ফাইনালের ইতিহাসে দ্বিতীয় দলীয় স্কোর। টুর্নামেন্টের সব ম্যাচে রান তাড়া করে জেতার নজির দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই 156 রান গেল সিমন্সরা টপকে যাবে সহজেই, এই বিশ্বাস তখনও হাজার লক্ষ কোটি সমর্থকদের বাজি ক্যারিবিয়ানদের পক্ষে। কিন্তু একই ব্যাট হাতে উজ্জ্বল জো রুট, বল হাতে ইংলিশদের নায়ক বনে গেলেন চার্লস ও গেলের মহামূল্যবান উইকেট তুলে। সেমিফাইনালের চিত্রনায়ক সিমন্সও দলীয় 11 রানে প্যাভিলিয়নে ফিরলে স্তব্ধ হয়ে পড়ে ক্যারিবিয়ান ডাগ আউট। এমন সময় হাল ধরেন দুই অভিজ্ঞ স্যামুয়েলস ও ব্রাভো। আস্কিং রান রেট বেড়ে যাওয়ার চাপে ব্রাভো 25 রানে আউট হবার পরপরই ফেরেন রাসেল ও অধিনায়ক ড্যারেন স্যামি। তবে চীনের প্রাচীরের মতো অবিচল ছিলেন মার্লন স্যামুয়েলস। তার 85 রানের বিরচিত ইনিংসকেই মূলত বলতে হবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উল্লাসের অন্যতম উৎস। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। নারী টি-20 বিশ্ব আসরের খবর। প্রথমবারের মতো নারী টি-20 বিশ্ব আসরের শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় নারীরা 8 উইকেটে হারিয়েছে অজি নারীদের। কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে 5 উইকেটে 148 রান করে অস্ট্রেলিয়া। জবাবে ম্যাথিউস ও টেইলরের টুর্নামেন্ট সেরা জুটিতে 3 বল বাকি থাকতে বিশ্ব শিরোপা নিশ্চিত করে ক্যারিবীয়রা। ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস আর টুর্নামেন্ট সেরা স্টেফানি টেইলর। যেন থামতেই চাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের নারীদের শিরোপা জয়ের উল্লাস। আর কেনই বা থামবে? প্রথমবারের মতো যে নারী টি-20 বিশ্ব আসরের স্বপ্নের শিরোপা জিতেছে ক্যারিবীয়রা, তাই তাদের উদযাপনের মাত্রাটাও সীমাহীন। অন্য প্রান্তে তখন অজি নারী ক্রিকেটারদের চোখে মুখে হতাশার ছাপ। তবে ইতিহাসে প্রথম শিরোপা জয়ে টেইলর ম্যাথিউসদের এমন বাঁধ ভাঙা উল্লাসে উপভোগ করেছে ইডেন গার্ডেন্স সমর্থকরা। এর আগের গল্পে টানা 3 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায়। দলীয় 15 রানেই ওপেনার অ্যালিসা হেলিকে সাজঘরে পাঠান ম্যাথিউস। কিন্তু এরপর ভিলানি আর ল্যানিং এর ব্যাটে ছোটে রানের পাগলা ঘোড়া। তাদের জুটি থেকে আসে 77 রান। ক্যারিয়ারে অষ্টম 50 তুলে 52 রান করে ডটিনের শিকার হন ভিলানি। এরপর পেরিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক মেগ ল্যানিং। ক্যারিয়ারের নবম 50 তুলে ব্যক্তিগত 52 রান করে ল্যানিং সাজঘরে ফেরার পর ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইন আপ। তবে অ্যালাইস পেরির 28 রানে চড়ে শেষ পর্যন্ত 5 উইকেটে 148 রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া, যা নারী টি-20 বিশ্ব আসরের ফাইনালে এখন পর্যন্ত সর্বোচ্চ রান। জিততে হলে রেকর্ড গড়ে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে। এমন সমীকরণে দুই ওপেনার ম্যাথিউস ও টেইলরের ব্যাটিং তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় অজিদের বোলিংয়ের সব রকম পরীক্ষা নিরীক্ষা। এই দুজনে মিলে তাদের ইতিহাসের রেকর্ড গড়েন 120 রানের জুটি, যা টি-20 ক্যারিবীয় নারীদের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ম্যাথিউস নিজের ক্যারিয়ার সেরা 66 রান তুলে আউট হলে ডটিনকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন অধিনায়ক টেইলর। কিন্তু জয়ের পাল্লা যখন অনেকটা ক্যারিবীয়দের দিকে, তখন দলীয় 144 রানে টেইলরকে পেভিলিয়নের পথ দেখান ফেয়ারওয়েল। 19তম 50 তুলে ব্যক্তিগত 59 রান করে আউট হন টেইলর। এরপর ডটিনের অপরাজিত 18 ও কুপারের অপরাজিত 3 রানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। আর সেই সাথে প্রথমবারের মতো বিশ্ব আসরের শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে ক্যারিবিয়ান নারীরা। ফারজানা মুমু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের সব ধরনের জরিপ কাজ শেষ। এসটিপি সংশোধনীতে দৈর্ঘ্য বাড়ানোর প্রস্তাব। এপ্রিলে মূল নির্মাণ কাজের উদ্বোধন। বাধ্যতামূলক হলেও দক্ষ শিক্ষকের অভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কাজে আসছে না আইসিটি শিক্ষা। উদ্বিগ্ন অভিভাবক। সমস্যা সমাধানের আশ্বাস অধিদপ্তরের। বগুড়ায় বোমা বিস্ফোরণে 2 জনের মৃত্যু। ঘটনাস্থল থেকে 8টি তাজা বোমা উদ্ধার। নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামির বাড়িতে মিলল গুলি, বিস্ফোরক ও হেরোইন। পশ্চিমবঙ্গে 18টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মাওবাদী অধ্যুষিত 3 জেলায় কঠোর নিরাপত্তা। আসামেও চলছে ভোট।
ইংলিশ দুর্গ চূর্ণ করে নেচে উঠল ক্যারিবীয়রা। ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্ব আসরের শিরোপা ওয়েস্ট ইন্ডিজের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।